দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। हमारी गलती ये हमको कोई बता दे। দায় কার আমরা 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 জানি না। পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা ওটা কোল্যাপস করে দেবে। আজ দুপুর 2:30টায় শুরু করছি চাকরিহারাদের হাহাকার, কান্না, এই সব কিছু কারণ এসএসসির চাকরি মামলায় একেবারে 26,000-এর চাকরি চলে গেল। এক রায়ে 26,000-এর চাকরি চলে যাওয়ার পর এই রকম হাহাকার কান্না শুধু কলকাতায় নয়, জেলা জুড়ে। কি বলছেন তারা, কি হারালেন তারা? দেখুন, আজকে 26,000 প্রায় 26,000 চাকরি চলে গেল। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। সিবিআই যে তদন্ত করছিল সেখানে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, আর তাই অযোগ্যদের 12% সুদের হারে তাদের বেতন ফেরত দিতে হবে, কিন্তু যোগ্যদের চাকরিও থাকলো না। দেখুন, এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন? আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমি সত্যি বলতে পারছি না, কি পরীক্ষা। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। আমি তো, আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল। সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। চাকরিহারারা কান্না, এবং তারা বলছেন সম্মান হারানো, তাদের আর্থিকভাবে বিরাট ক্ষতি হয়ে গেল। কিন্তু একটাই প্রশ্ন অনেকেই করছেন, চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, তুমি শুনলে চাকরিহারাদের বক্তব্যের মধ্যে যে আমাদের কাছে ওএমআর শিট আছে, আমরা তো যোগ্য, আমরা তো, আমাদের সিবিআই এর কাছে তো আমাদের নাম ছিল না। তাহলে আমাদের আইন সংবিধান অনুযায়ী কি বলা হয়, যে প্যানেলটা, সেই প্যানেলে হয়তো অযোগ্যরাও রয়েছে, সেই অযোগ্যদের জন্য যোগ্যরাও অপরাধী সাব্যস্ত হয়ে গেল। দেখো, ঠিক এই যে বক্তব্যগুলো রাখছিল যারা চাকরি হারিয়েছেন, খুবই দুঃখজনক। যোগ্যরা চাকরি হারিয়েছেন, মেধাবীরা চাকরি হারিয়েছেন, এই বক্তব্যগুলোই সুপ্রিম কোর্টেও রাখে তাদের আইনজীবীরা। এবং এরকম কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা বা পাটিগণিত নেই যে একটা কোনো নিয়োগ প্রক্রিয়ায় 100টার মধ্যে 10টা যদি নিয়োগ দুর্নীতিতে হয়, বাকি 90টাকে বাদ দেওয়া যায়, এরকম নয়। সুপ্রিম কোর্টে সেই জাজমেন্ট নেই। আর্টিকেল 14 এবং 16 মেনে কাজ করতে হয় যে কোনো রাজ্য সরকারকে, সেটা আমাদের রাজ্য সরকার নয়, এবং সেটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও বরাদ্দ। এই সরকারি নিয়োগের ক্ষেত্রে যে আর্টিকেল 16 ভায়োলেশন হয়েছে, সেটা রিপোর্ট দিয়ে যে তথ্য দিয়েছে সেটা অ্যাডমিটেড ফ্যাক্ট হয়ে গেছে। সেটা এসএসসি বলো, মধ্যশিক্ষা পর্ষদ বলো, রাজ্য সরকার বলো বা সিবিআই বলো, প্রত্যেককে বলেছে সম্পূর্ণ নিয়োগ 23,123, যেটা এসএসসির দাবি, এই নিয়োগ সম্পূর্ণটা ত্রুটিহীন নয়। কাজেই সাংবিধানিক আদালত হিসেবে যদি আজকে এই যোগ্য অযোগ্যের একটা সুযোগ দেওয়া হয়েছে, এক্ষেত্রে 4 অথরিটি বা মূল যেটা আর্টিকেল 12 অথরিটি, যারা প্রকৃত মেধাবী শিক্ষক বাছাইয়ের দায়িত্ব ছিল, এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং লেটার দেওয়ার অথরিটি, এই দুটো বডিও যদি ঐক্যমত্যে আসতো একটা জায়গায়, তাহলে হয়তো এই রায়টা অন্যরকম হতে পারত। আচ্ছা, সেক্ষেত্রে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের একটা ব্যর্থতা, অপদার্থতা, যে অপদার্থ কমিশন তকমা শুনতে হয়েছিল এসএসসিকে 2021 সালের জুলাই আগস্ট মাসে, কার্যত সেটাই আজকে রায়ের পরও স্পষ্ট হয়ে গেল। যদি আজ এই নিয়োগ প্রক্রিয়াকে একটা যে অযোগ্যদের যে তালিকা, একটা জগা খিচুড়ি একটা তালিকা দেওয়া হয়েছে, সেটাকে মেনে নিত সুপ্রিম কোর্ট, তাহলে আগামী দিনে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলতো
ত্রিপুরায় কাজ হারানো বা চাকরি হারানো 10,000 মানুষ, আচ্ছা। একই সঙ্গে তামিলনাড়ুর সেই কয়েকশো মানুষ যাদের চাকরি গিয়েছিল, অন্ধ্রপ্রদেশে সেই কয়েকশো মানুষ যাদের চাকরি গিয়েছিল, তারাও সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছে। তোমার কাছে আসবো অর্ণব, সাংবিধানিক তোমার কাছে আদালত- আসবো, বিস্তারিত আরো জানার আছে সাধারণ মানুষের, নিউজ 18 বাংলা দর্শকদেরকে পরিষ্কার করে দেওয়ার জন্য। এবং চাকরি হারা তারা যদি কোনোভাবে দেখেন যে সে কি কেন কিভাবে চাকরি গেল, কি বলছেন ফিরদৌস শামীম আইনজীবী, একবার দেখাবো, তারপরে আবার যাব তোমার কাছে। বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট একেবারে দিক নির্দেশ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে। ফলে বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল, শুধু কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটেন সাবমিশন যদি দেখেন, 3টে আর্টিকেল 12 অথরিটি, সরকার, বোর্ড এবং এসএসসি, তিনজনে 3 রকম তথ্য। একজন বলছে 5,485, একজন বলছে 5,189, একজন বলছে 4,357। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত, তাহলে কি একটা কোনো অযোগ্য বাছাই করা, চিহ্নিত করা যেত? অবভিয়াসলি, যদি দেখুন 3টে জিনিস হলে এটা সম্ভব হতো। এক, যদি মিরর ইমেজ রাখতো। দ্বিতীয় হচ্ছে যারা যদি সঠিক তথ্য দিত, এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করতো। নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা বাতিলই হতো না। আর যোগ্য অযোগ্য এই নিয়েই তো বারবার প্রশ্নটা উঠছে, কারণ অযোগ্যদের ক্ষেত্রে, যোগ্যদের চাকরি যাচ্ছে, কিন্তু অযোগ্যদের ক্ষেত্রে আরো শাস্তি হচ্ছে, 12% সুদে বেতন ফেরত দিতে হবে। তাহলে আবার প্রশ্ন রাখছি অর্ণব, একদম সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন যে যোগ্য অযোগ্য তাহলে তো বাছাই হয়েই যাবে। আজকে সিবিআই যদি ঠিক করে দেয় যে এরা অযোগ্য, এরা এত হাজার চাকরি হারা, তারা সুদ সহ ফেরত দেবে বেতন, তাহলে তো হয়েই গেল, যোগ্য অযোগ্য পার্থক্য হয়েই গেল তো। দেখো, তুমি যেটা বলছো একেবারে তাই, এবং এই সিবিআই এর বলার জন্য সিবিআই এর ট্র্যাক রেকর্ড তো ভালো নয়। আমাদের রাজ্যে রিজওয়ানুর রহমানের মামলা 2007 সালের, তার এখনো বিচার শেষ হয়নি, আর 18 বছর হয়ে গেল। এরকম একাধিক মামলা রয়েছে। এই সিবিআই যে নিয়োগ দুর্নীতি মামলা করছে, হয়তো মামলার একেবারে চূড়ান্ত রায়ে গিয়ে বলল যে এই পরিমাণ অযোগ্য চাকরি, সেটা ডিফাইন করতে অনেকটা টাইম টেকিং। কিন্তু এটাও কোনো অযোগ্যদের যে সংখ্যার কথাটা সিবিআই জানাতে নির্দিষ্ট করে পারল না। হয়তো তারা তদন্ত করছে, তদন্ত শেষে চার্জশিট দেবে, চার্জ ফ্রেম হবে, রায়ের পর জানা যাবে। কিন্তু এটাও কোনো ফর্মুলা নেই যে একটা নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য এত % হলে সেই প্যানেলটাকে ভ্যালিড বলতে হবে। আইনের চোখে তা কিন্তু হয় না। অযোগ্য অত বাছাই করা যেত, যোগ্যদের চাকরি রাখার সুপ্রিম কোর্টে চেষ্টা করেছিল, কিন্তু এক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারত এসএসসি। কারণ তারা যদি প্রকৃত মেধাবী শিক্ষক বা শিক্ষিকা বা চতুর্থ শ্রেণী কর্মচারী বাছাইয়ের দায়িত্বে থাকে, তাহলে তারা কেন ওএমআর নষ্ট করবে? কেন ওএমআরটা নষ্ট করে? আজ যদি ওএমআরটা নষ্ট না করতো, হার্ড কপিটা থেকে থাকতো বা তার পিডিএফ কপিটা তাদের কাছে থাকতো, তাহলে তো এত কিছুর প্রশ্নই আসতো না। দ্বিতীয় আর একটা বিষয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এই সুযোগটাই তো দেওয়া হয়েছিল যে যারা পরে রয়েছে যোগ্য হিসেবে, যাদের অযোগ্য আসছে তাদের বাদ দিয়ে পরের তালিকায় যারা রয়েছে তাদের ওই জায়গায় ঢোকানো হোক, ইনসার্ট করা হোক। অর্থাৎ সেই সুযোগটাও তো এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকসেপ্ট করেনি। কাজেই প্রতি পদে পদে কোথাও একটা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে এই যে পরস্পর বিরোধী একটা অবস্থান, এই পরস্পর বিরোধী অবস্থানটাই এত হাজার হাজার পরিবারে আজ অন্ধকার নামিয়ে। একদম আমি আসবো তোমার কাছে আবার এই যোগ্য অযোগ্য নিয়েই আসবো। তবে তার আগে গোপা দাস আইনজীবী, গোপা বিশ্বাস আইনজীবী মামলাকারীদের, তিনি কি বলছেন এই বেতন ফেরতের বিষয়টা দেখুন। নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে গেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। কিন্তু যারা কিনা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি বা ধরুন যাদেরকে চিহ্নিত করা যায়নি, তাদের ক্ষেত্রে সেটা বলেছে যে এখন ওই অ্যামাউন্টটা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু সেই অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। আবার চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, আমাদের দেশে আইনে আছে যে 10 জন দোষী তারা শাস্তি পেতেই পারে, শাস্তি পাক, কিন্তু একজন নির্দোষও যেন শাস্তি না পায়। এক্ষেত্রে এখানে তো তুমিও এর আগে বললে যে যোগ্য তো অবশ্যই আছে, কিন্তু তারাও তো শাস্তি পেল। দেখো, দুটো প্রসিকিউশন আলাদা, একটা ক্রিমিনাল প্রসিকিউশন আর একটা সার্ভিস। এবং এই জায়গায় যারা যোগ্য তারা অন্যায় করেনি, এটা ঠিক, তাদের হাতে ওএমআর একটা কপি আছে, এটাও ঠিক। কিন্তু পুরো বিষয়টার মধ্যে যেটা মূল গন্ডগোলের জায়গা, তা হলো সুপ্রিম কোর্টে
কলকাতা হাইকোর্টে যখন মামলার রায় হচ্ছে 2024 এপ্রিল মাসে 22 এপ্রিল, তখনও এসএসসির যে অবস্থান সেই অবস্থানটা সুপ্রিম কোর্টে গেল, লাফিয়ে বেড়ে গেল। এখানে বললো কলকাতা হাইকোর্টে যেখান থেকে দাঁড়িয়ে লাইভ করছি 4327 হচ্ছে অযোগ্য চাকরি, সুপ্রিম কোর্টে তারা হরফনামে বলছে না 5485 অযোগ্য চাকরি। একই রকম ভাবে সংখ্যা বাড়লো সুপ্রিম কোর্টে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদেরও। কাজেই এই যে সংখ্যার বারবার একটা জগা খিচুড়ি তালিকা পরস্পর বিরোধী অবস্থান হিসেবে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ নিয়েছে, সেই জায়গা থেকেই সম্ভবত যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা যায়নি, তাই সুপ্রিম কোর্টও হাল ছেড়েছে এবং আর্টিকেল 14 এবং 16 দুটো ভায়োলেশনের দায়ে এই প্যানেলকে বাতিল করেছে কয়েকটা মডিফিকেশন ছাড়া। যোগ্য অযোগ্য পার্থক্য কিভাবে, যোগ্য অযোগ্য নিয়ে আবার কমিটি কি বলছেন আইনজীবী দেখুন। কারা যোগ্য অযোগ্য, সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়, তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, আইনজীবীরা কি বলছেন? এই যে যোগ্য অযোগ্য বারবার প্রশ্ন উঠছে, যোগ্য তোমরাও শুনছো যে বারবার যোগ্যদের যারা হাহাকার, যাদের কান্না চোখে জল, তারা বলছেন আমরা তো যোগ্য, আমাদের কাছে ওএমআর আছে। তাহলে এখানে আইনজীবীরা কি বলছেন, যোগ্যদেরও কেন চাকরি গেল? প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আজকে তার রায় ঘোষণার সময় তিনি একটা বিষয় বলেছেন যে ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে সেখানে যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথকীকরণ সম্ভব হচ্ছে না। এর আগেও আমরা যে বিস্তারিত শুনানি হয়েছে সেখানেও কিন্তু বারবার আমরা দেখেছি যে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তো বটেই, এবং যখন 7ই মে প্রথম এই মামলা এসেছিল তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, তখনও কিন্তু বারবার করে এই যোগ্য অযোগ্যদের পার্থক্য কিভাবে করা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এবং এত ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে বলেই যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব নয়। আইনজীবীরা তারা যেটা জানাচ্ছেন যে এই পৃথকীকরণটা সম্ভব নয় বলেই সর্বোচ্চ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়কে তারা বহাল রেখেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা কিছু মডিফিকেশন করেছেন। কিছুটা হলেও রেহাই মিলেছে যারা এর আগে চাকরি করতেন, অর্থাৎ সরকারি চাকরিতে যারা ছিলেন সেই সংখ্যাটা কম হলেও তারা পূর্বতন চাকরির ক্ষেত্রে তারা ফিরে যেতে পারবেন, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে। এজ রিল্যাক্সেশনের বিষয়টি বারবার করে তোলা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এজ রিল্যাক্সেশনে দেওয়া হয়েছে তার কারণ কোথাও একটা গিয়ে মানে যোগ্যরা চাকরি পেতে পারেন, কারণ তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে যোগ্যদের। অযোগ্যদের আর কোনো চাকরিতে সুযোগ দেওয়া হবে না। তাদের উপরন্তু 12% সুদে টাকা যা রোজগার করেছেন কয়েক বছরে বেতন ফেরত দিতে হবে। এই 26,000 প্রায় 26,000-এর মধ্যে একজনেরই চাকরি থাকলো বীরভূমের সোমা দাসের। তিনিও খুশি নন, কারণ 26,000 তার সহকর্মীর চাকরি গেছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে মুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। আমরা আগেই জানিয়েছিলাম দুপুর 2টো থেকে মুখ্যমন্ত্রী বৈঠক হওয়ার কথা। আজ এখন বৈঠক চলছে, বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর এই পরিস্থিতিতে। বিস্তারিত জানবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রীর এই বৈঠকে কারা কারা আছেন, কি কি বিষয়ে উঠে আসছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন এবং বৈঠকে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, স্কুল শিক্ষা দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকরা, রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্য দপ্তরের সচিবরাও রয়েছেন। মূলত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। এবং এই বৈঠকে যে তুমি জানো যে একাধিক স্কুলে যে শূন্য পদ তৈরি হলো, বিশেষ করে একাধিক স্কুলে শিক্ষকের একাধিক বিষয়ের শিক্ষকের শূন্যপদ তৈরি হয়ে গেল, একাধিক বিষয়ে শিক্ষক থাকছে না এই রায়ের জেরে। তাই তার বিকল্প পদক্ষেপ কি হবে তা নিয়েই মূলত আলোচনা করতেই এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনও করবেন। মূলত মনে করা হচ্ছে যে আজকের বৈঠক থেকে বিশেষ করে কোন কোন স্কুলে কত সংখ্যক শূন্যপদ তৈরি হলো, কোন কোন বিষয়ে শিক্ষক থাকছে না, এবং এরকমও স্কুল দেখা যাচ্ছে
যেখানে এক একটি বিষয়ের কোনো শিক্ষকই থাকছে না। এই স্কুলগুলির সংখ্যা কত, এই বিষয় নিয়ে খুঁটিনাটির রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকদের থেকে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তুমি জানো যে বিভিন্ন স্কুলে বিশেষ করে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া চলে, অর্থাৎ প্রতি মাসেই কিছু না কিছু পরীক্ষা হয়েই থাকে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা এবং তার জন্য ক্লাস 11-এরও ক্লাস শুরু হবে। বিজ্ঞান বিষয় একাধিক স্কুলে শিক্ষকের সংকট তৈরি হচ্ছে। এই যে শিক্ষকের সংকট তৈরি হচ্ছে, আমরা গত কয়েক ঘন্টা ধরে দেখাচ্ছি বিভিন্ন স্কুলে, বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট। সব থেকে বেশি ভগবান গোলায়, মুর্শিদাবাদের ভগবান গোলায় 21 জন শিক্ষকের চাকরি গেছে। একটা স্কুল থেকে 21 জন শিক্ষকের চাকরি, 62 জনের মধ্যে 21 জনেরই চাকরি গেছে। কান্নার রোল সেখানেও, হাহাকার সেখানেও। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, এখানেও কি পরীক্ষা চলছিল বা আগামী দিনে আছে, এবং এই 21 জন চলে যাওয়াতে কি হবে ওই স্কুলে? দেখো, আগামীকাল থেকেই ইউনিট টেস্ট শুরু হচ্ছে, তার আগেই আচমকাই এই 21 জন শিক্ষকের কিন্তু চাকরি নেই। তাতে কিন্তু স্কুলের যে কর্তৃপক্ষ তারা কিন্তু কিছুটা হলেও কি করবেন তা কিন্তু ভেবে উঠতে পারছেন না। এবং এই 21 জন শিক্ষিকা কিন্তু দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে চাকরি করছিলেন। তারা রীতিমতন ভাবে প্রতিটা ক্লাসের কিন্তু দায়িত্ব নিয়ে সামলাতেন এবং পরীক্ষা ব্যবস্থাও তাদের ওপর দায়িত্ব ছিল। এবং আগামীকাল থেকে যেহেতু ইউনিট টেস্ট শুরু হচ্ছে, তার আগে হঠাৎ করে 21 জন শিক্ষক যদি না আসে, তাহলে কিন্তু স্কুলের পরিকাঠামোই কিন্তু ভেঙে পড়বে বলে কিন্তু স্কুলের শিক্ষিকা, যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, একেবারে এটাই আশঙ্কা হচ্ছে সব জায়গায়, সব স্কুলে একটাই আশঙ্কা, পড়ুয়াদের কি হবে, শিক্ষায় পড়াশোনা কি হবে, বিভিন্ন স্কুলে পড়াশোনার কি হবে। আর শিক্ষকরা যাদের চাকরি গেছে তাদের ভবিষ্যৎ তো প্রশ্নের মুখেই। হঠাৎ করে 7 বছর চাকরি করেছেন, 6 বছর চাকরি করেছেন, 5 বছর চাকরি করেছেন, কিন্তু এক রায়ে একদিনে চাকরি নেই। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। এখানে আমাদের সবার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, যে সেখানে কিন্তু রায়ে বলে দিচ্ছে যে যারা অযোগ্য তাদেরকে টাকাও ফেরত দিতে হচ্ছে, যারা অযোগ্য নন তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মানে তো যোগ্যদের আমাদের তো টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের নাম কোনোভাবে কোনো দুর্নীতিতে নেই। জানি না এখন আমাদের ভবিষ্যৎ কি, একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা রয়েছি। অনিশ্চয়তা, সম্মানহানি, আর্থিক পরিস্থিতি সব নিয়েই কান্নার রোল। এখানে 21 জন শিক্ষকের চাকরি গেছে। আর এই কুলতলির এত বড় স্কুল, জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল, সেখানে 11 জন শিক্ষকের চাকরি গেছে। এই 11 জন শিক্ষকই সায়েন্সের, এই বিজ্ঞান পড়া পড়ুয়াদের, তারা নির্ভর করতেন এই শিক্ষকদের ওপরে, 11 জন শিক্ষকের ওপরে। এবং সেই স্কুলে কি হবে, একেবারে স্কুল থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, এখন কি অবস্থা ওই স্কুলে, কি বলছেন অভিভাবকরা, শিক্ষকরা কি বলছেন? দেখো, শিক্ষকদের একাংশ তারা আশঙ্কায় ভুগছেন, কারণ এই সায়েন্স যে সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্সের যারা টিচার ছিলেন 11 জন, তুমি ভাবতে পারছো 11 জন শিক্ষক তাদের চাকরি বাতিল হয়েছে। তারা আজকে সকালে পরীক্ষা নেওয়ার জন্য স্কুলে এসেছিল। স্কুলে পরীক্ষা শুরু হয়েছে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। তারা এসে খাতা নিয়ে বেরোচ্ছেন, সেই সময় তারা সংবাদ মাধ্যমে জানতে পারেন তাদের চাকরি নেই। সঙ্গে সঙ্গে সেখান থেকে কাঁদতে কাঁদতে তারা স্কুল ছেড়ে চলে যান। প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল তিনি বলছেন যে এই স্কুলে 3500 ছাত্রছাত্রী রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে। সায়েন্সের যারা টিচার ছিলেন তারা চলে গেলেন, তাহলে সেই পরীক্ষার তাদের পড়াশোনা কিভাবে হবে। স্কুল চালাতে গেলে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়বেন, এমনটাই তারা বলছেন। যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে তাদের যারা পড়ছেন তাদের ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ কি হবে, তাদেরকে পড়ানোর মাস্টারমশাই কবে আসবে। তারা তো এই স্কুলে তো ভর্তি হয়ে গেছে। প্রধান শিক্ষক কি বলছেন একবার দেখাবো। মহামান্য সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা এরা অত্যন্ত
যোগ্য ছেলে মেয়ে, এরা প্রত্যেকেই খুব ভালো শিক্ষক শিক্ষিকা। তারা এতটাই দক্ষ যে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্সের বিজ্ঞান বিভাগটাও ওরা চালাচ্ছিল। এখন জানি না আমরা আগামী দিনে কিভাবে বিদ্যালয় চলবে, কিভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে। আর একজনকে দেখাবো, চোখের জল বাঁধ মানছে না। ভেরোনিকা টুডু আইসিডিএস কর্মী ছিলেন, তারপরে 2018 সালে পরীক্ষা দিয়ে গ্রুপ ডি পদে চাকরি পান। এরপর ভবিষ্যৎ কি হবে তার? চোখের জল বাঁধ মানছে না। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, এই ভদ্রমহিলা কোথায় কাজ করতেন, কি 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 কতদিন ধরে কাজ করছিলেন, এখন কি বলছেন? একদমই, দেখো, মালদহের বার্লো গার্লস হাই স্কুল রাজ্যের অন্যতম সেরা স্কুল। প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় এই স্কুলের ছাত্রীরা থাকে। এই স্কুলে 4 জন শিক্ষিকা আর 1 জন করণিক, তাদের চাকরি যাওয়ার এই বিষয়টি কিন্তু নজরে এসেছে আজকের রায়ের পরে। আর এরপরে এই ভেরোনিকা টুডু, এই স্কুলের 4th শ্রেণীর কর্মী, তিনি বলছেন যে তিনি 15 বছর ধরে আইসিডিএস চাকরি করতেন। তিনি দক্ষিণ দিনাজপুরের আদতে বাসিন্দা। তিনি প্রায় 2017 সালের পর থেকে বেশ কয়েক বছর তিনি এই স্কুলে কাজ করছেন। বুঝতে পারছি সেবক, একটা অন্ধকারের মধ্যে ঢুকে যাওয়া, আর কিছুই নয়। আমি এটাকে অমানবিক রায় বলছি, তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পারসন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি। এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না।